বিজেপি ক্ষমতায় আসলে প্রথমে বাবরি মসজিদ থেকে আমরা ভাঙবো। যে বলেছে আমরা 70 ভাগ এখানে আছি, 30 ভাগ ভাগকে আমরা এখানে কেটে কুচিয়ে যমুনাতে ভাসিয়ে দেবো, তাই তার থেকে সমর্থন নেওয়ার থেকে বিজেপির এখানে সিট না পাওয়া আমি ব্যক্তিগতভাবে ভালো বলে মনে করি। কি হতে চলেছে এবারের নির্বাচনের ফলাফল? আদৌ কি গেরুয়া দল জায়গা করে নিতে পারবে বাংলায়? ভোট নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি সফল হবে কিনা, তাই নিয়েও আলোচনা করলেন অমিত সামন্ত। এই যে বিজেপি বলেছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেবেন, কিন্তু রাজ্য সরকার তো 8 লক্ষ কোটি টাকার ঋণে ডুবে রয়েছে। কালকে যদি আপনারা সরকারে আসেন, এত কোটি টাকার ঋণ আপনাদের ঘাড়ের উপর আসবে, সেটা মিটিয়ে আপনারা কোত্থেকে টাকা পাবেন 3,000 করে দেওয়ার জন্য মহিলাদের? দেখুন, এটা একটা যে জায়গায় পৌঁছে গেছে যে ঋণ দেওয়ার, পশ্চিমবঙ্গ সরকারের বদনতা বা তৃণমূল সরকারের বদনতায় আজকে কোনো শিশু জন্মালে সে মাথার উপর 70 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে, এবং তার 70,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। তো তার জন্য আমাদের যারা নেতৃত্ব আছেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন বা বিজেপি সরকারের যারা নেতৃত্ব থাকবেন, তারা যাতে ভারত সরকারের কাছে, সম্মানীয় মোদিজির কাছে যেন এই অ্যাপিল করবেন, যাতে বাংলার যে ঋণের বোঝা সেটা যেন লাঘব করা হয়। যেভাবে স্পেশাল স্ট্যাটাসের আবেদন করা হয়েছে বিহারকে, যেভাবে বিহারের আবেদনের মানে বোঝা মঞ্জুর করেছেন, সেভাবে যাতে বাংলার এই যে ঋণের বোঝাও মানে কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার, তো সেটার আবেদন করবে আমাদের সিনিয়র নেতৃত্ব, এটা আমি আশাবাদী। এবং আপনারা যদি দেখেন, উড়িষ্যার মতো পিছিয়ে পড়া রাজ্য, বিহারের মতো পিছিয়ে পড়া রাজ্য, আসামের মতো পিছিয়ে পড়া রাজ্য আজকে কিন্তু কেন্দ্রীয় সরকারের পুরো ডবল ইঞ্জিনের সরকারে আসার জন্য তারা কিন্তু সব রকম ভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু বাংলাভাষী সব থেকে বঞ্চিত। কারণ এখানে 100 দিনের কাজেও চুরি, এখানে যদি দেখেন আবাস যোজনাতেও চুরি, তাই তো এখানে কেন্দ্রীয় সরকারের কোনো রকম কাজই এখানে করতে দেয় না বা করতে দেওয়া হয় না, সব কাজই এরা চুরি করে। তো সেই যখন কেন্দ্রীয় সরকারের কাজগুলো যখন এখানে শুরু হবে, তো স্বাভাবিকভাবে এখানে কর্মসংস্থানের মাধ্যম আরো বেশি বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের যখন সাপোর্ট এখানে আসা শুরু করবে, তো অটোমেটিক্যালি এখানে যে কর্মসংস্থান বা কর্মসংস্থানের মাধ্যমে যে যুব সমাজকে যে একটা মানে ইঞ্জিন বাহিত যেরকম ট্রেন যেরকম চলে, তো এখানেও ডবল ইঞ্জিন সরকারের ট্রেন যখন চলতে শুরু করবে, তখন অটোমেটিক্যালি এই সমস্ত সমস্যাগুলো সলভ হয়ে যাবে। বুথ লেভেলে, জেলা, গ্রামে, গঞ্জে, বুথ লেভেলে যাতে ভোট চুরি না হয়, তার জন্য বিজেপি কি কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, আমি যুব মোর্চার ছেলে হিসাবে বলতে পারি, বিজেপি যদি ঝান্ডা হয়, মানে ঝান্ডাটা যদি বিজেপি হয়, তার ডান্ডা হচ্ছে যুব মোর্চা। তো অবশ্যই পুলিশ প্রশাসন বা মিলিটারি থাকবে, কয়েক হাজার মানে কোম্পানি মিলিটারি থাকবে বুথ পাহারা দেওয়ার জন্য, বা বুথে যাতে কোনো রকম তৃণমূলের এরা না আসে। তবে তার সঙ্গে সঙ্গে আমাদের যুব মোর্চার ছেলেরাও কিন্তু ডান্ডা নিয়ে হাতে থাকবে, তৃণমূলের যদি কোনো লোক যদি বুথ দখল করতে আসে তাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য, এটা বলতে পারি। আপনারা বুথের ভেতরে এবং বাইরে সিসিটিভি লাগাচ্ছেন? আমরা না, নির্বাচন কমিশন লাগাচ্ছে, এবং যেটা যুক্তিযুক্ত। কারণ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে যদি না দেখা যায় যে কে ভোট দিতে আসছে, অনেক সময় দেখা যায় যে সংখ্যালঘু বুথগুলোতে ভোট কাটা আলে কে ভোট দিতে আসছে সেটা আমরা বুঝতে পারি না, এবং সেই ম্যান মার্কিংও যাতে হয়, নির্বাচন কমিশন বা যারা মানে অফিসিয়াল থাকবে ওই সময় চেকিংয়ে, তারা যেন বিশেষ করে এই ভুতুরে ভোটার যারা ভোট কাটালে ভোট দিচ্ছে কিনা সেই চেকিংয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই আমি আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, সেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সেই সমস্ত ভুতুরে ভোটারদের চিহ্নিত করার জন্য ইমিডিয়েট, কারণ যেখানে সংখ্যালঘু অধিষ্ঠিত জায়গা, যার মাধ্যমে কিন্তু বাংলার অনেক জায়গায় ভোটাধিকারের বিন্যাসের জন্য তৃণমূল জিতে যায় বা তৃণমূল রিগিং করে, তো সেইগুলো দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে প্রার্থনা যে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে যাতে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, বিশেষ করে ভোট কারচুপি না হয়, যাতে সঠিক নাগরিক যাতে ভোট দিতে পারে, এটা যেন সুনিশ্চিত হয়। একটা কথা জিজ্ঞেস করতে, ভোটের ডেট এখনো ঘোষণা করা হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এসছে রাজ্যে এবং রুট মার্চ করছে বিভিন্ন জায়গায়, ভয় দেখানোর চেষ্টা? দেখুন, কেন্দ্রীয় বাহিনী আছে বলেই হয়তো যে 60 লক্ষের বিবেচনাধীন নাম, সেটা নিয়ে কিন্তু এই তৃণমূলের যে সমস্ত লোকেরা এই মানে ঝামেলা করছিল, আপনারা দেখেছেন বেলডাঙ্গার কিভাবে
তৃণমূলের এমএলএ বিডিও অফিসে ঢুকে বিডিওকে চমকেছে, বিডিও অফিস পুড়িয়ে দিয়েছে বিডিও, তাই করতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী এসেছে বলেই কিন্তু আজকে শান্ত আছে বাংলা কিছুটা হলেও, যদিও অশান্তের দিকে এরা নিজে ধর্নার মাধ্যমে অশান্তি শুরু হবে বলে আমার আশঙ্কা। কারণ উনি ধর্মতলায় ধর্নার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে চেয়েছেন যে এবার অশান্তির দিকে উনি নিয়ে যাবেন, কারণ এত নাম বাদ যাওয়া, মানে এত ভুতুরে ভোটার বাদ যাওয়াকে উনি মেনে নিতে পারছেন না। তাই মনে হচ্ছে যে উনি একটা অশান্তির কালো মেঘ আবার বাংলার বুকে নিয়ে আসছেন। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত, নির্বাচন কমিশন সেই অশান্তি হওয়ার আগেই কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছেন, কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে, কিন্তু প্রপারভাবে এখন হচ্ছে না, শুধু ওরা টহল দিচ্ছে মানে গাড়িতে করে। আমরা চাই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা বুথে ওই নির্বাচন কমিশন যেন উপযুক্ত সংখ্যক, মানে আরও বেশি সংখ্যক মিলিটারি নিয়ে এসে যেন টহল দেয়, যাতে মানুষ মনে করে যে মিলিটারি সাধারণ মানুষের পক্ষে আছে, যাতে তাদের ভোটাধিকার সুনিশ্চিত করতে পারে এবং তাদের যাতে কোনো রকম ভয়ভীতির মধ্যে না থাকতে হয়। আপনারা কালকে যদি এককভাবে সরকার গঠন করতে না পারেন, মেজরিটি শর্টফল হয়, তাহলে হুমায়ুন কবিরের মতন কারোর কাছ থেকে সাপোর্ট নিয়ে সরকার গঠন করবেন কি? কোনো কোশ্চেনই নেই, কোনো প্রশ্নই নেই। যে বাবরি মসজিদের তৈরি করছে বিজেপি ক্ষমতায় আসলে প্রথমে বাবরি মসজিদ থেকে আমরা ভাঙবো, কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইতিহাসে কোনো বাবরের ঠাঁই নেই। এটা রামচন্দ্রের ভারত, এটা এপিজে আব্দুল কালামের ভারত, এটা রামকৃষ্ণ দেবের ভারত। এখানে বাবরের কোনো ঠাঁই নেই। বাবর এসছেন কোন বাইরের জায়গা থেকে, বাইরের মধ্যপ্রাচ্য থেকে। তাই আমরা কোনো রকম, যে বলেছে আমরা 70 ভাগ এখানে আছি, 30 ভাগকে আমরা এখানে কেটে কুচিয়ে যমুনাতে ভাসিয়ে দেবো, তাই তার থেকে সমর্থন নেওয়ার থেকে বিজেপির এখানে সিট না পাওয়া আমি ব্যক্তিগতভাবে ভালো বলে মনে করি। আর আমি পূর্ণ বিশ্বাস আছে আমার দলের প্রতি, আমার নেতৃত্বের প্রতি এবং বিশেষ করে বাংলার জনগণের জনার্দনের প্রতি, যে বিজেপি এখানে যা মেজরিটি তার থেকে আরো বেশি সংখ্যক আসন নিয়ে এখানে ক্ষমতায় আসবে। রাজনীতির অন্দরমহলের খবর, হুমায়ুন কবির হচ্ছে বিজেপি ফান্ডেড, যাতে টিএমসি 33% মুসলিম ভোট কাটা যায়, কি বলবেন আপনি? এটা তো যখন প্রথম নওশাদ সিদ্দিকী করেছে সেটা তাকেও বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী কিন্তু বিজেপি ফান্ডেড বলে প্রমাণিত হয়নি। সেরকম হুমায়ুন কবিরকে এরা একটা আকাশে ছাড়ছে বা বাতাসে ছাড়ছে যে হুমায়ুন কবিরকে বিজেপি ফান্ডেড করছে, একদমই না। হুমায়ুন কবির তৃণমূলেরই আসল নেতা এবং সে তৃণমূলের কারণে হচ্ছে দল ছেড়েছে এবং তার গন্তব্যস্থল কি সেটা সে ঠিক করবে, সেটা বিজেপি তাতে কিছু এসে যায় না। এবং বিজেপি মুর্শিদাবাদে আমি আপনাকে বলছি আজকের দিনে এসআইআর এর পর বিজেপি ওখানে নিজস্বভাবে 10টার বেশি আসন পাবে বলে আমি মনে করি। এবং লিখে রাখবেন যখন আপনার পর ভোটের পর দেখা হবে যে মুর্শিদাবাদে বিজেপি এবার 10-এর অধিক আসন পাচ্ছে। শুধু মুর্শিদাবাদ না, মালদাতেও বিজেপি প্রায় 11টার মধ্যে 8টা আসন বিজেপি এবারে পাবে বলে আমি মনে করি। কারণ এসআইআর এর মাধ্যমে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 এবং উত্তর দিনাজপুর, এই 5টা যেখানে মানে আমাদের জনবিন্যাস বদলে গিয়েছিল, যেটা ডেমোগ্রাফিক একটা বিশাল চেঞ্জ হয়েছিল, সেই চেঞ্জ কিন্তু এই এসআইআর এর মাধ্যমে যে ভারতবর্ষের ভোটারটাই ভোট দিতে পারবে। নাহলে ভাবুন তো যে মালদায় একটা তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান, যে কিনা বাংলাদেশি, যে 2014 পর ভারতে এসে সে কিন্তু পঞ্চায়েত প্রধান হয়ে গেছে তৃণমূলের। ভাবুন, এটা তো আমরা দেখাইনি, এটা মিডিয়াই দেখিয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পশ্চিমবঙ্গবাসী যে পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট, কত রোহিঙ্গা ঢুকে আছে, কত বাংলাদেশি মুসলিম ঢুকে আছে, যারা ভারতবর্ষে ভোট দেয়, তৃণমূলের হয়ে ভোট করায়। এবং এরা যখন এসআইআর এর মাধ্যমে বাদ চলে যাবে তখন দেখা যাবে এই 5টা জেলায় বিজেপি অভাবনীয় ফল করেছে। মুর্শিদাবাদ, মালদার ব্যাপারে আমি কথা বলতে চাই। এই যে আপনি বলেন 10টার বেশি সিট নিয়ে আপনারা ওখান থেকে বেরোবেন, কিন্তু মুর্শিদাবাদে কদিন আগে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের লিস্ট পাবলিশ করা হয়েছে, বিজেপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের লিস্ট পাবলিশ করেছে এবং প্রত্যেকটি প্রেসিডেন্ট হিন্দু, একটাও মুসলিম প্রেসিডেন্ট কেন নেই? দেখুন, আমরা মনে করি সবকা সাথ সবকা, এটা হিন্দু মুসলিমের ব্যাপার না। কারণ ওখানে মুসলিম বেশি আছে বলে যে আমাদেরকে মুসলিম প্রেসিডেন্ট দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের মনে হচ্ছে যে গ্রহণযোগ্য মুখ ইনি আমাদের ভোট নিয়ে আসতে পারবেন, দলকে সাংগঠনিকভাবে জেতাতে পারবেন, তাই দল ভরসা রেখেছে। এবং মানে আপনি যদি হিন্দু মুসলিমের যদি কোশ্চেন থাকতে, তাহলে আমি বলছি বিজেপি তো এরকম অনেক লিডার আছে, শাহনাজ হোসেন আছেন, আমাদের মুক্তার আব্বাস নাকভি আছেন, তারা কিন্তু মুসলিম লিডার। কিংবা যদি দেখেন নাজমা হেবাতুল্লাহ, যিনি একমাত্র ছিলেন মুসলিম, যাকে বিজেপি কিন্তু রাজ্যপালও অবধি করেছিলেন। তো সেই হিসাবে বিজেপি হিন্দু মুসলিমে বিশ্বাস করে না, বিজেপি বিশ্বাস করে যে বলিষ্ঠ নেতৃত্ব। এবং মুর্শিদাবাদের জায়গায় দাঁড়িয়ে যে সনাতনী নাগরিক অধিকার সুনিশ্চিত করা এবং সনাতনী নাগরিকদের সঙ্গে নিয়ে ভোটাধিকারকে যিনি বিজেপিকে জেতাতে পারার মূল কাণ্ডারি হবেন এই 3জন যারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তো স্বাভাবিকভাবে দল তাদের উপর ভরসা রেখেছে।
মুর্শিদাবাদে যদি আমি জিজ্ঞেস করি সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবিরের এগেনস্টে কোন দু তিনটে নাম আপনার মনে হয় বিজেপি দাঁড় করাতে না, পারে? এটা আমার মতো একজন কার্যকর্তা এটা বিবেচ্য বিষয় না। তার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা এটা বিবেচনা করবে। 2026-এ যদি মনে করা হয় যে বিজেপি সরকার গঠন করতে পারলো না, বিরোধী দল হিসেবে আপনারা কিভাবে অবস্থান হবেন? এটা একদম আমি এই কোশ্চেনটা বলছি, বিজেপি এখানে ক্ষমতায় আসবেই, 200% আসবে। আপনি লিখে রাখুন যে বাংলার মানুষ, বাংলার জনগণ ঠিক করে নিয়েছে বিজেপিকে নিয়ে আসবেই। কারণ এবারে যদি না আসতে পারে বিজেপির কোনো ক্ষতি নাই। বিজেপির 22টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। বাংলাভাষী কিন্তু বঞ্চিত হবে, বাংলার মানুষ বঞ্চিত হবে কেন্দ্রীয় জায়গা থেকে, কেন্দ্রীয় সুবিধা থেকে। তাই এবারে বাংলাভাষী ঠিক করে নিয়েছে, এখানে বাংলায় বিজেপি ক্ষমতায় আছে। বিরোধী দল না, আমার শাসক দলেই বিজেপি এখানে ক্ষমতায় আছে।